আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। বিদেশে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডের সমুদ্র সৈকতে বন্দুক হামলায় 10 জন নিহত, আহত অন্তত 12। শোক আর শ্রদ্ধায় আজ ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল জাতি। সকালে ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7টায় রাষ্ট্রপতি এবং 7:20 শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে বিয়োগলের সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দার্শনিক, শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিক সহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে জাতির বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ডকে ধ্বংস করে দেয়। এর মাত্র 2 দিন পরই 16 ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়। শিমুল বাসার দীপ্ত বার্তা কক্ষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। দুপুরে এভার কেয়ারের সামনে এসব তথ্য জানান তিনি। চিকিৎসকদের ভাষ্যমতে হাদির ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে তাকে 6 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তবে মাথার ভেতরে জমাট বাঁধা রক্ত এখনও অপসারণ করা সম্ভব হয়নি। হাদির লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফুসফুসের অবস্থাও আগের মতোই রয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি অত্যন্ত দক্ষ হাতে ছোড়া হয়েছে। বুলেট শরীরের ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলি যেখানে আঘাত করেছে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা হওয়ায় আপাতত আর কোনো সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। হাদির শারীরিক অবস্থার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী।
লাবণী, হাদির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। সুমনা, যেটি আপনি বলছিলেন যে উদ্বেগজনক অবস্থায় আছেন, আমাদের কাছেও এখন পর্যন্ত, আমি এভারকেয়ারের সামনে আছি, কিছুক্ষণ আগেও কিন্তু আপনার সাথে পূর্বের নিউজে কথা হয়েছে এবং তখন জানিয়েছিলাম যে সংবাদ সম্মেলন করে এখানে আসলে হাদির চিকিৎসা বোর্ডে যিনি আছেন, মেডিকেল বোর্ড গঠিত হয়েছে, তার চিকিৎসক দলের একজন সদস্য আব্দুল আহাদ, তিনি কিন্তু জানিয়েছেন তার অবস্থা উদ্বেগজনক। এবং আপনাকে আরও একটি খবর দিতে চাই সুমনা, আমরা আসলে জানতে পেরেছি কিছুক্ষণ আগে একটি বিবৃতি দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের তরফ থেকে, যেখানে আসলে বলা হয়েছে যে তার মানে বিবৃতিতে 9টি পয়েন্ট আসলে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে, যেটি আমি আপনাকে বলতে পারি যে তারা জানাচ্ছে যে আজ সকালবেলা রবিবার সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। সিটি স্ক্যানের সেখানে আসলে দেখা গেছে যে তার যেখানে ফোলা ছিল মস্তিষ্কে, সেই ফোলাটা কিন্তু বেড়েছে এবং সেটা ডাক্তারদের ভাষায় কিন্তু তারা জানিয়েছেন যে এটা আসলে উদ্বেগজনক। আমি আপনাকে যে বিষয়গুলি তারা বিবৃতিতে জানিয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে মোট 11টি বিষয়ে তারা বিবৃতি জানিয়েছে। সেখানে আমি আপনাকে দুটি বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছি যে তারা জানায় যে সকালে পুনরায় সিটি স্ক্যান করে দেখা গেছে হাদির মস্তিষ্কের ফোলা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক। এবং আরও একটি বিষয় বলা হয়েছে যে রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এছাড়াও কিন্তু আসলে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে জানিয়েছেন যে রোগীর সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক, তবে মেডিকেল বোর্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের সাথে কাজ করছে। এছাড়াও আরও একটি বিষয় কিন্তু আসলে তারা বিবৃতিতে জানিয়েছেন যে এখানে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার জন্য আসলে জানানো হয়েছে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য কিন্তু আসলে বিবৃতিতে অনুরোধ জানানো হয়। হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল এভারকেয়ারের সামনে থেকে। সুমনা। লাবণী, ধন্যবাদ আপনাকে। ধর্মের নামে বিভ্রান্ত করছে একটি শক্তি, যে শক্তি স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, এবারের নির্বাচনে দুটি পক্ষ, একটি স্বাধীনতার পক্ষে, অপরটি স্বাধীনতা বিরোধী। নিশ্চয়ই দেশের মানুষ উদার গণতন্ত্রের পক্ষে থাকবেন। মুক্তিযুদ্ধে দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদেরকে ক্ষমা করা যাবে না উল্লেখ করে মাথাচাড়া দিয়ে ওঠা আরেক ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহতের আহ্বান জানান তিনি। 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে আবার শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। বিচারিক সেবাকে নাগরিক সেবা না ভেবে প্রশাসনিক দয়া ভাবলে ভবিষ্যতে বিচারিক সেবার বেসরকারীকরণের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার অবসরের আগে নিজের সমাপনী অভিভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেয়া যাবে না। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর 10 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী 27 ডিসেম্বর অবসরে যাবেন তিনি। ফলে অবসরে যাওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটি ছিল তার সর্বশেষ অভিভাষণ। বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের সংস্কার ও সামগ্রিক উন্নয়নে তিনি যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন তার বাস্তবায়নে গত 1.5 বছরে গৃহীত সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত হওয়ার পর বাস্তবতা আমাকে নতুন উপলব্ধির মুখোমুখি করেছে। সংস্কারের জরুরি প্রয়োজনে শুরুতেই নীরবতা ভাঙতে হবে বলে আমার মন আমাকে নির্দেশ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম কেবল নিরীহ আহ্বান দিলে বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়। একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্রের
ভিতে সুবিচারের প্রাণ সংযোজন করতে নেতৃত্বকে অগ্রভাগে এসে সত্য উচ্চারণ করার জন্য সেটা ছিল এক অপরিহার্য মুহূর্ত। প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশ্যে বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেয়া যাবে না। অসৎ বিচারপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক পদলেহন বন্ধ করার দিক নির্দেশনা দেন প্রধান বিচারপতি। যদি এই ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিকারের পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতা নির্মূল করা না যায়, তবে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। অধিবেশনে দেশের বিভিন্ন স্থানের জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ দেয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার সুযোগ দেওয়ার অভিযোগ এনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেওয়া হয় তাকে। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 5 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। এদিকে ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু দাবিকে প্রত্যাখ্যান করেছে দিল্লি। সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় এ দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের পরিচয় শনাক্ত হয়েছে। রোববার আইএসপিআর-এর এক বিবৃতিতে এই পরিচয় তুলে ধরা হয়। মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হামলার দায়িত্বরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং 8 জন শান্তিরক্ষী আহত হন। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 12 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এবিসি নিউজ জানিয়েছে, রোববার সন্ধ্যায় বন্ডাই সমুদ্র সৈকতে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। গোলাগুলির ঘটনায় নিহতদের মধ্যে একজন হামলাকারী এবং বাকি 9 জন ভুক্তভোগী। আহত আরেক হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। খেলার খবর। বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস টিমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শোয়েব। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন শোয়েব আখতার। নিলামের আগে থেকেই তাকে মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। ঢাকায় আসার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আগমনের বার্তা দিয়েছিলেন তিনি। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের সফরে শোয়েব আখতার দলের একাধিক প্রমোশনাল কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করার মতো বিশেষ আয়োজনও রয়েছে। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক, বিদেশে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার। অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলায় 10 জন নিহত, আহত অন্তত 12 জন।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।